কুষাণের এমন নিষ্ঠুর ব্যবহারে কেঁদে দিল নমিতা। টিস্যু দিয়ে মুখ মুছে নিল কুষাণ। বুঝলো এবার একটু বেশি হয়ে গেছে। সপ্তদশীর চোখের পানি নাড়া দিল 24 বছর বয়সী যুবকের হৃদয়ে। আঁতকে উঠল নমিতার বিধ্বস্ত অবস্থা দেখে। উপলব্ধি করলো তার কষ্টটা। সরি নিমু। নমিতা শুনল না। কাঁদতে কাঁদতে বের হওয়ার জন্য উদ্ধত হলো। কুষাণ বুঝলো এভাবে হবে না। অনুশোচনা বোধ কাজ করছে তার মনে। কলিজায় আঘাত লাগলো যেন। মুহূর্তে দিশেহারা হয়ে পড়ল সে। দৌড়ে গিয়ে এক ঝটকে জড়িয়ে ধরল নমিতাকে। বুকের সাথে মিশিয়ে রাখলো। নমিতার মাথাটা এক শ্বাসে বলছে, কাঁদিস না নিমু, আমার অনেক বড় অন্যায় হয়েছে। সরি লক্ষ্মী, মাফ করে দে আমাকে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি না তোকে। আর এমন করবো না বসন্ত রানী। আমার লক্ষ্মী সোনা, তোর চোখে পানি মানায় না। আমাকে গালি দে, শাস্তি দে, তবু অভিমান করিস না। আর একটু অপেক্ষা কর সোনা, তোর কষ্ট দূর করে দেব। কিন্তু নিমুর কি সেসব কথাই খেয়াল আছে? ঝালে নাক মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। ছোটার জন্য মুষ্টামুষ্টি করছে বারবার। কাঁদছে জোরে জোরে। কুষাণ কি যেন ভেবে ছেড়ে দিল নমিতাকে, বলল, আমার সঙ্গে চল নিমু। হাত ধরে টেনে টেনে দ্রুত নিয়ে যাচ্ছে তার সঙ্গে। আরো দুটো পানির বোতল কিনে নমিতার হাতে দিল। এই মুহূর্তে ভীষণ বিধ্বস্ত লাগছে কুষাণকে। ভেতরে ভেতরে পাগলের মতো হয়ে পড়ছে সে। একটু দূরেই ছিল আইসক্রিমের দোকান। দোকানে যত রকম আইসক্রিম ছিল সব একটা একটা করে নিয়ে এলো নমিতার কাছে। ত্রস্ত পায়ে ছুটে পূর্বের স্থানে। নমিতার হাতের ব্যাগটা দিয়ে একটা আইসক্রিম নিজেই ধরলো নমিতার মুখের সামনে। কিছু না বলেই চুপচাপ খেয়ে নিল নমিতা। পুরোটা শেষ করার পর শান্ত হলো কিছুটা। কুষাণ এখনো অপলক আঁখিতে তাকিয়ে নমিতার পানে। কান্না বন্ধ হয়েছে সবে। কুষাণ আলতো হাতে চোখের পানিগুলো মুছে দিল নমিতার। নমিতা এখনো চুপচাপ। অনেকক্ষণ যাবৎ কাদার দরুন মাঝে মাঝে কেঁপে উঠছে। তবে ঝাল সম্পূর্ণ কমেনি। কুষাণ আরেকটা আইসক্রিম নমিতার হাতে দিল। নিজেও নিল একটা। উঠে পড়লো বসা থেকে। আইসক্রিম খেতে খেতে নিঃশব্দে হাঁটছে দুজন। কারো মুখে রানী। কুষাণ কিছু বলার সাহস পাচ্ছে না। দুটো আইসক্রিম খাওয়ার পর ঝালটা কমেছে নমিতার। তবু অভিমান কমেনি। আবার আনন্দও লাগছে এতগুলো আইসক্রিমের বক্স দেখে। তারা শুধু কাঠি আইসক্রিমগুলোই খেয়েছে। নমিতাকে তাদের সদরে নামিয়ে দিল কুষাণ। নমিতা জিজ্ঞাসা করলো। তুমি বাড়ি যাবে না? শান্ত গলায় উত্তর দিল। না, আজ যাব না। ওখানে একটা কাজ আছে। কাজটা শেষ করে ফিরবো। ও ছোট্ট করে জবাব দিল নমিতা। একটা সিএনজিতে উঠে পড়লো। কুষাণ ভাড়া মিটিয়ে দিল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছে। তারপর নাইট ফিউরি নিয়ে ছুটলো কুষাণ। নমিতা ভেবেছিল বাড়ি ফিরে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু তার ধারণা ভুল। কেউ কিচ্ছু জিজ্ঞেস করেনি। সবাইকে নাকি কুষাণ ফোন করে বলে দিয়েছে তার সঙ্গে ছিল নমিতা। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে সে আর কাইফা খাচ্ছে। আর কি কি দেখছে সেসব কাহিনী শোনাচ্ছে কাইফাকে। ওইখানে দেখা কাপলদের কিছু আশ্চর্যজনক কাণ্ড বর্ণনা করেছে বোনকে, যা সাধারণত সবাই করে থাকে। তাদের গল্পগুজবের মাঝে বেজে উঠল বাজখাই রিংটোনটা। তৎক্ষণাৎ স্মরণে এলো কালকের ঘটনাটা। টনক নড়ল নমিতার। দুকপুক করছে বুকখানি। ভয়ে ভয়ে ফোনটা তুলল। কাইফা উদ্বিগ্ন চিত্তে বসে আছে ফাইনাল ডিসিশন শোনার জন্য। নমিতার মুখে হাসি মিলিয়ে গেছে। ও পাশ থেকে ভেসে গেল পুরুষালী কণ্ঠস্বর। হ্যালো নিমাই। হ্যাঁ বলো। বিষণ্ণতায় ঘেরা স্বরে নমিতার জবাব। কিন্তু সাফিনের গলা শান্ত। কি করছো? আইসক্রিম খাচ্ছি, তুমি কি করো? তোমার সঙ্গে কথা বলছি। মৃদু হাসি দেখা গেল নমিতার অধরে। তোমার সিদ্ধান্তটা তো জানালে না। কিছুক্ষণ মেরে রইল সাফিন। সাফিনের নীরবতা দেখে নমিতা ভেবে নিল উত্তরটা হয়তো না হবে। গলা ধরে আসছে তার। কেড়ে দেওয়ার উপক্রম। মুখে আমাবস্যার অন্ধকার। কাঁপা কাঁপা স্বরে আবারও জিজ্ঞাসা করলো। কি হলো, কথা বলছো না কেন? মুখ খুলল সাফিন। উত্তরটা কিভাবে দিলে ভালো হয় সেটাই ভাবছিলাম। কিভাবে দিলে তুমি নিতে পারবে বোঝার ট্রাই করছিলাম। কান্না চেপে নমিতা বলল, বলে দাও, আমি সয়ে নিতে পারবো। কোনো মতে কথাটা শেষ করে সশব্দে কেঁদে দিল সে। কাইফা মন খারাপ করে তাকিয়ে আছে। গলা দিয়ে নামছে না আর আইসক্রিম। মুচকি হেসে সাফিন বলল, আরে পাগলি, কাঁদছো কেন? আমার নিমাইয়ের চোখের পানি থাকবে কেন? খুব শীঘ্রই আসছে আমার নিমাইয়ের চোখের পানি মুছে দিতে। মানে? মানেটা হলো এই,
মা বাবাকে রাজি করে ফেলেছি। আমি যাকে পছন্দ করব তার সাথেই ওনারা বিয়ে দিবেন। কখনো এর বিরোধিতা করবে না। এবার তো একটু হাসো। প্রাণ ফিরে পেল যেন নমিতা চমকালো উত্তরটা শুনে। হাসি উপচে পড়ছে চোখে মুখে, মাত্রাহীন খুশিতে বাকরুদ্ধ হয়ে পড়ল। কিছু বলতে পারছে না। দরজায় দাঁড়িয়ে মাহমুদা বেগম এতক্ষণ সব কথা শুনছিলেন। নমিতার মুখে হাসি দেখে কাইফাকে ইশারায় জিজ্ঞাসা করলো। কাইফাও হেসে হেসে বুঝালো ওনারা রাজি। আলহামদুলিল্লাহ বললেন মাহমুদা বেগম। সাফিনের সাফিন ফের বলল, কি হলো, কথা বলছো না যে? শোনো, বিয়েতে কিন্তু বেশি সময় নেবে না। অলরেডি অনেক দিন দূরে থেকেছি আমার নিমাইয়ের থেকে। আর সম্ভব না, বিশ্বাস করো জান। নমিতা লজ্জা মিশ্রিত কণ্ঠে জবাব দিল। তোমার নিমায়ের পক্ষেও সম্ভব হবে না তোমার থেকে দূরে থাকার। তাদের কথার মাঝে কেটে পড়ল কাইফা। তার এসব কথা শুনলে কেন জানি প্রচন্ড লজ্জা লাগে, সঙ্গে হাসিও পায়। বড়দের মাঝে থাকা ঠিক হবে না, তাই সরে গেল। সাফিন বলল, জানি তো, তাই তো দ্রুত কাছে আনার ব্যবস্থা করছি। তাহলে এবার ওনাদের জানিয়ে দাও আমার অ্যাড্রেস, মা বাবা ফোন নাম্বার সহ মেসেজে পাঠিয়ে দিচ্ছি। খোঁজখবর নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। কাঁধে হাতে নিজেদের রাজকন্যাকে তুলে দিবেন, তা দেখে নেওয়া প্রয়োজন। মুগ্ধ হলো সাফিনের কথায়। কতটা গম্ভীর চিন্তা তার। না, সে ভুল মানুষকে পছন্দ করেনি, সঠিক মানুষকে বেছে নিয়েছে। নমিতা মিনমিনি স্বরে জবাব দিল, আচ্ছা, এক্ষুনি দিয়ে আসছি। শোনো জান, বলো। লাভ ইউ লক্ষ্মী বউ। এখন রাখছি, তবে আবার কল দেব। টুকটুক করে কেটে গেল কল। লজ্জায় রক্তিম আভা ফুটে উঠেছে চোখে মুখে। বিছানায় দাঁড়িয়ে এলোমেলো নাচ করতে শুরু করলো নমিতা। জীবনে এতটা খুশি সে বোধহয় আর কখনো হয়নি। অবশেষে পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। খুব শীঘ্রই তাদের সম্পর্কের একটা পবিত্র নাম হবে। ভাবতে চোখে পানি চলে এলো সপ্তদশীর। নমিতা ঠিকানা এবং নাম্বার দিল তার মায়ের কাছে, সেই সাথে বলে দিল, ওনারা বিয়েটা তাড়াতাড়ি সারতে চায়, কোনোভাবে এই বিয়েটা ভাঙার কথা কল্পনাও করো না। মায়ের সঙ্গে একটু তেজ দেখালো সে। যদি ভাঙতে চায় ওরা। সেই ভয়ে সাফিনের পরিবার সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানা ওর। শাহনাজ বেগম সেই তথ্যগুলো তার বাবা আর জেঠুর কাছে দিল। কিছু সময় অতিবাহিত হতেই ওনারা ফোন করেছে ওখানে। নমিতার মা এসে ভীষণ বাহানা করছে ওদের ব্যবহার নিয়ে। কথাবার্তা নাকি ভীষণ অমায়িক। বসার কক্ষে বড়রা সবাই, সবার হাতে চায়ের কাপ, শুধু রাহেলা বানু অনুপস্থিত। এখন বাজে রাত 12টা। নমিতা আর কাইফা আড়ি পেতে শুনছে সকল কিছু। নমিতার জেঠু হানিফ তরফদার বললেন, ছেলের মা আর ভাবির ব্যবহার তো দেখলাম ভালোই। ছেলের বাবার সঙ্গে এখনো কথা হয়নি। থমথমে মুখাবয়বে মুখ খুললেন নাজিম তরফদার। ব্যবসা করে বলল ওনারা। ছেলের বাবা বিদেশে থাকেন, ছুটিতে এসেছেন, তাই দ্রুত বিয়ের কাজটা সেরে ফেলতে চান। মাহমুদা বেগম জিজ্ঞাসা করলেন। ছেলেরা কয় ভাই বোন? নীরবে চা খাচ্ছেন নাজিম তরফদার। তখন নমিতার মা বলল, খোঁজ খবর নিলেই আর কি হবে ভাইজান। ছেলে খারাপ হলেও আপনার ভাইজি তো ওই ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করবে না। মাহমুদা বেগম প্রত্যুত্তরে বললেন, তাই বলে একটু খোঁজ খবর নিবে না? সারা জীবনের জন্য মেয়ে বিয়ে দিচ্ছে, ছেলেকেও তো দেখিনি এখনো। ভাইজান, কুষাণকে জানিয়ে দিন খবরটা। কুষাণ হয়তো খোঁজ খবর নিয়ে দেখবে কেমন ওনারা। শাহনাজ বেগমের কথার বিরোধিতা করলেন মাহমুদা বেগম। এখন কিছু বলার প্রয়োজন নেই সারনাজ। ছেলেটা বহুদিন পর নানার বাড়ি বেড়াতে গেছে, সেখান থেকে ফিরলেই না হয় বলা যাবে। এখন বলে দিলে হন্যে হয়ে ফিরে এসে খোঁজ খবর নিতে চলে যাবে, ভালো মতো বেড়াতেও পারবে না। সম্মতি জানালো সবাই। তৎক্ষণাৎ নমিতা ফোনে ছেলের ফটো বের করে কাইফার হাতে ধরিয়ে দিল। আনন্দে আত্মহারা কিশোরী, খুশির ঝলক স্পষ্ট চোখে। নরম গলায় কাইফাকে মৃদু জড়িয়ে ধরে বলল, আমার সোনা বোন, একটু যা প্লিজ। কাইফা ঠোঁট ফুলিয়ে বলল, আমি পারবো না, লজ্জা করে আমার। নমিতা টুকুস করে চুমু খেলো কাইফার গালে, ফের অনুরোধ করলো, প্লিজ বোন আমার, এইটুকু উপকার কর। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। মুচকি হাসলো নমিতা।
উচ্ছ্বাসিত মনে শুক্রিয়া আদায় করলো। কাইফা দরজা ডিঙিয়ে গেল ওখানে, মোটা ফ্রেমের চশমাটা হাত দিয়ে ঠিক করে নিল। ইতস্তত বোধ করতে করতে মাহমুদা বেগমের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে ইশারা করলো। এটাই ছেলের ফটো? পরপর সবাই দেখলেন শাফিনকে, পছন্দও হলো সকলের। শ্যামবর্ণের পুরুষ শাফিন। নমিতার বাবাকে দেখে খুশিও বোঝা গেল না, আবার নারাজও বোঝা গেল না। মেয়েকে কি করে বিদায় দেবেন এই ভেবে হাসতে গিয়েও পারছেন না তিনি। ভোরের আলো কেবল ধরণীতে প্রবেশ করছে, ঘড়ির কাঁটা এখনো 6টা ছুঁয়নি। এই সময় এলাকার কেউ কেউ নিদ্রা ত্যাগ করছে, আবার কেউ কেউ এখনো তন্দ্রায় ঢুলছে। তেমনি নমিতাও ঘুমোচ্ছে। সে এই সময় খুব একটা ওঠে না, ঘুমটা গাঢ়। সে এই সময় ওঠে না, ঘুমটা গাঢ় হয় তখন। নরম কাঁথা দিয়ে কোমর অবধি ঢেকে আছে, চুলগুলো এলোমেলো বালিশে ছড়িয়ে ছিটিয়ে। ওড়না ফ্লোরে লুটোপুটি খাচ্ছে পরাজিত সৈনিকের ন্যায়। উন্মুক্ত উদর, তেলতেলে মুখে সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে তার। এই নিস্তব্ধ চিরে সকালে বাইক নিয়ে উঠোনে হাজির হলো কুষাণ। দরজা খুলে দিয়েছে দাদি রাহেলা বানু। তিনি ফজরের নামাজ পড়ে আর ঘুমাননি, তাই মেইন দরজায় খোলা দিয়ে ধীর পায়ে আবারও নিজ কক্ষে পৌঁছলেন। বেপরোয়া কুষাণ ব্যাগটি মাটিতে ফেলে প্রবেশ করলো নমিতার ঘরে। এক পা করে আগ্নেয়গিরির মতো এলো বিছানার কাছে। চোখ দুটো অসম্ভব ফোলা, রক্তবর্ণের মতো লাল, বিদীর্ণ যেন সারা রাত ভর পুরো ওঠা কয়লার টুকরো। এলোমেলো চুল, শার্টের বোতামগুলো ঠিকঠাক লাগানো না। পায়ের পাতা স্থির স্থির ওই পুরুষটো, চোখ দুটো ক্রমে ক্রমে ফুসছে সরু নাকের পাটা। কুষাণ শক্ত গলায় ডাকলো, নিমু, এই নিমু, ওঠ। সেইটা নৌমিতার কর্ণগ্রহরে শ্রবণ হলো কিনা সন্দেহ। নড়লও না সে, ঢের ঘুমোচ্ছে পূর্বের ন্যায়। পাথর কণ্ঠে গর্জে উঠল বিধ্বস্ত পুরুষটি। ওঠ নিমু। উচ্চস্বরে দিল হাঁকটা। ঘুমু ঘুমু চোখের পাপড়ি একটু নড়ল নৌমিতার। পিটপিট করে পাপড়ি ঝাপটাচ্ছে খোলার জন্য। তার আগে হিংস্র থাবায় কাঁধে হাত রেখে এক ঝটকায় বিছানার মাঝে বসিয়ে দিল মেয়েলি পেলব। হঠাৎ কাণ্ডে হকচকিয়ে গেল নৌমিতা। চমকালো কুষাণের রূপ দেখে। অনুভূতিহীন তীব্র আক্রোশে জর্জরিত যেন নৌমিতার প্রতি মস্তিষ্ক, কিচ্ছু ঢুকছে না। কাপা কাপা ঠোঁটে আওড়ালো, ভাইয়া তুমি এখানে? অমনি নমিতার মনে হলো খুব কাছে কোথাও বোম ব্লাস্ট হয়েছে। কেঁপে উঠল তার দুনিয়া। মুখ থুবড়ে পড়ল বিছানায়। সদ্য ঘুম থেকে ওঠায় মাথা কাজ করছে না। সময় নিয়ে গালে হাত রেখে উঠল। এত জোরে থাপ্পড় হয়তো জীবনে কখনো খায়নি। সেও গর্জে উঠল, প্রশ্ন ছুড়ল, মারলে কেন? এত সকালে কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছো? কুষাণ কোনো বাক্য ব্যয় করলো না, কথা বলার মতো প্রয়োজনও মনে করলো না। পৃথিবীর সকল রাগ যেন তার ভেতরে চলে এসেছে। শক্তপোক্ত পুরুষটি ক্ষেপে উঠেছে কোনো কারণে। অশ্নি ঝড়ের ন্যায় মুখিয়ে এলো সে। পরপর লাগাতার আরো 4টা থাপ্পড় দিল। ঠেকাতে পারছে না নৌমিতা, কেঁদে কেটে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, ব্যথায় কুকড়ে যাচ্ছে। ভয়ে জুবুথুবু অবস্থা। কেন মারছে, কি কারণে মারছে সে জানে না, তবে এতটুকু বুঝতে পারছে তাকে আগে বাঁচতে হবে, পরে দেখে নিবে এই লোককে। দৌড় দিল নৌমিতা। কুষাণের জ্যান্ত ভাত দুটি গ্রীবা টেনে ধরল নৌমিতার। ধাক্কা মেরে দেওয়ালের সাথে মিশিয়ে দিল নৌমিতাকে। মাথায় খুব ঝোরে আঘাত লাগলো তার। কেঁদে দিল সে। তাকে ভ্রুক্ষেপ নেই কুষাণের। দুহাত কঠিনভাবে চেপে ধরলো, মুখের কাছে মুখ নিয়ে দাঁতের সাথে দাঁত পিষিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তোর জিমেল থেকে শুরু করে ফেসবুক, ইনস্টা সব কিছু হ্যাক করেছি। তোর সাহস কি করে হয় প্রেম করার? আমাকে না বলে তুই রিলেশনে চলে গেলি। তোকে এই সাহস কে দিয়েছে অন্য আরেকটা ছেলের সঙ্গে প্রেম করতে? পুরো আঙুলগুলো চেপে ধরলো গলায়। শ্বাস আটকে যাচ্ছে নৌমিতার। কিছু যে বুঝিয়ে বলবে তারও উপায় নেই। এক মুহূর্তের জন্য জন্তুর মতো লাগছে কুষাণকে। হাঁসফাঁস করছে অক্সিজেনের অভাবে। দুই হাতে কুষাণের হাত খামচে ধরেছে। গঙ্গানের আওয়াজ আসছে কেবল। চোখ দুটো উল্টিয়ে দিয়েছে। শেষ মুহূর্তে ছাড়লো কুষাণ। দপ করে পড়ে গেল ফ্লোরে। জোরে জোরে শ্বাস নিচ্ছে নৌমিতা। কাশছে বারবার, যেন 2 সেকেন্ড হলেই ওপরে চলে যেত। কুষাণের এতেও যেন রাগ মেটেনি। ফুসফুস করে অন্তরে আগুন ধরে গেছে যেন। নৌমিতা ঘরের হট্টগোলের শব্দ শুনে দৌড়ে এলো মাহমুদা বেগম। দেখে তার ছেলে নৌমিতার চুলের গোড়া টেনে ধরেছে। বিস্ফোরণ নয়নে তাকালেন তিনি। কি করছিস কুষাণ? ছাড় বলছিস।
দৌড়ে গিয়ে ছোটালেন কুষাণের হাত থেকে নৌমিতাকে, বুকে আগলে নিলেন নৌমিতাকে। অঝরে কাঁদছে মেয়েটা, মার খেয়ে দুর্বল হয়ে পড়েছে। সকলে এমন একটা ঘটনা হয়, মস্তিষ্ক এখনো শূন্য। কুষাণ সশব্দে গর্জে উঠল। মা, ওকে আমার হাতে ছেড়ে দাও আর চলে যাও এখান থেকে। ততক্ষণে একে একে ছুটে এলো সকলে। নিলয় চোখ কসলাতে কসলাতে গিয়ে কুষাণের কাছে দাঁড়ালো। প্রতিবাদী গলায় চেঁচালো মাহমুদা বেগম। এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো বিয়াদব। তুই নিমুকে ওভাবে মারছিলি কেন? মেয়েটা যদি কিছু হয়ে যেত। বেশি বাঁট বেড়ে গেছিস। মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম কুষাণ। তুমি জানো না ও কি করেছে? উপস্থিত সকলের চোখে মুখে উৎকণ্ঠা। কি হয়েছে, কেন হয়েছে কিছুই বুঝতে পারছে না। মাহমুদা বেগমের কাছে এগিয়ে গেলেন শাহনাজ বেগম। নমিতার বাবা নাজিম তরফদার তেজি কণ্ঠে জিজ্ঞাসা করলেন। কুষাণ অস্থির চিত্তে ঝাঁঝালো স্বরে উত্তর দিল। কাকা, তুমি জানো নিমু কি করেছে? তোমার কোনো আইডিয়া আছে ও কোন পর্যায়ে চলে গেছে? খোলাসা করে বল কুষাণ, তুই নিমুকে এভাবে মারতে পারিস না। মেয়েটার কি অবস্থা করেছিস দেখ একবার। ইচ্ছে তো করছে তোকে, হাতে পায়ে বড় হয়েছে শুধু। যাক, আগে বল কেন মারলি আমার মেয়েকে? শাসালেন কুষাণের বাবা হানিফ তরফদার। অসহায় মেয়েলি মুখটা বিচরণ করছে চারপাশ। এসব কথা কুষাণকে তার মেজাজ থেকে এক চুলও নড়াতে পারল না। পুরো হৃদয়ে ক্ষোভ ঝরালো সে। নৌমিতা ফেসবুকে আজে বাজে ছেলেদের সঙ্গে প্রেম করতে শুরু করে দিয়েছে। তাদের প্রত্যেকটা চ্যাটিং দেখলে ট্রাস্ট মি, আমি কেন তুমিও ওকে জুতা খুলে মারবে। ব্যাপারটা যখন দেখেছি তখনই পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তাহলে একে না মেরে আদর করব? থাম কুষাণ, আর একটাও কথা বলবি না। আমরা সব কিছুই জানি। আমাদের নিমু ভুল কিছু করেনি, যার জন্য তুই গায়ে হাত তুলবি। শাফিন আলম নামের এক ছেলেকে ভালোবাসে আমাদের নিমু, এবং সেই ছেলের সঙ্গেই বিয়ে নিয়ে কথা হচ্ছে কাল রাত থেকে। এক নাগারে কথাগুলো বলে থামলেন মাহমুদা বেগম। অবিশ্বাস্য নয়নে থমকে গেল হৃৎপিণ্ড। বারবার প্রতিধ্বনিত হলো কথাগুলো। বাকরুদ্ধ হয়ে কয়েক পল অনুভূতিহীন পুতুলের মতো থেমে রইল সে। মুখে কোনো কথা নেই, শুধু অনন্ত শূন্যতা ঘিরে ধরেছে তাকে। যেদিকে চোখ যায় সেদিকে শূন্যতা। নৌমিতা এখন তার মাকে জড়িয়ে ধরে ফুপাচ্ছে। কায়ফা শুধু বড় বড় চোখ করে তাকিয়েই আছে, আর কিছু বলার সাহস পাচ্ছে না। সবাই আরো নানান কথা শোনালো কুষাণকে। নৌমিতার মা শাহনাজ বেগম আবারও কুষাণের হয়ে সাফাই গাইলেন। সবাই মিলে কুষাণ বাবাকে বকছেন কেন? ছেলে কি জানতো এইসব? সে তো বোনের অপরাধ দেখার পর সরল মনে শাসন করতে এসেছে। একবার মান সম্মান ডুবেছে ভেবেই হয়তো কুষাণ এমনটা করেছে, যেন নিমু ও নিকিতার মতো ভুল না করে বসে। বড় ভাই না হয় একটু হাত তুলেছেই, এতে কি এমন হয়েছে? আর কেউ বকবেন না আমার ছেলেকে। তার নিষ্প্রভ ফ্যাকাশে মুখটা কেবল দৃষ্টি তাক করলো। বারবার দেখছে ওই ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা ভীতিগ্রস্ত সপ্তদশীকে। একে একে বিদায় হলো সবাই। মাহমুদা বেগম ছেলেকে শাসালেন বারবার। নিঃশব্দে পা ফেলে কুষাণ ঢুকলো নিজের ঘরে। ধীরে ধীরে দৌড় আটকালো, হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল মেঝেতে। সকাল গড়িয়ে এখন বিকাল 3টে বাজে। নৌমিতা শুয়েছে, মনে চলছে প্রতিশোধের দাবানল। গালে এখনো মারের দাগগুলো স্পষ্ট ভেসে রয়েছে। বারবার মুখ ধুয়ে ক্রিম লাগিয়েও সরছে না সেই দাগ। বিরক্ত এবার নৌমিতা উপর হয়ে শুয়ে ফোনের স্ক্রিনে আঙুল ঘোরালো। ভালো লাগছে না কেন যেন। মাহমুদা বেগম আর কাইফা তার ঘরে এলো, হাতে খাবারের প্লেট। টেবিলে খাবার রেখে বললেন, উঠ নিমুমা, খেয়ে নে। কিরে, কি এত ভাবছিস? আয় বস। ঘাড় ঘুরিয়ে মাহমুদা বেগমের দিকে তাকিয়ে বলল, জেঠিমা, আমাকে খাইয়ে দাও তো। বলেই ঠোঁট ফুলালো। হাসি দিলেন মাহমুদা বেগম। শাড়ির আঁচলটা সামলিয়ে খাইয়ে দিতে শুরু করলেন নৌমিতাকে। খাওয়ার এক ফাঁকে বিষণ্ণ কাইফাকে জিজ্ঞাসা করলো, তুই খেয়েছিস? কাইফা মাথা নাড়ালো, যার অর্থ খায়নি। নৌমিতা খাবার চিবোতে চিবোতে বলল, খাসনি কেন? কাইফা অকপটে জবাবটুকু রাখলো, সকাল থেকে ভাইয়া ঘরের দরজা খুলেনি, কিছু খাইও নি। ভাইয়া না খেলে আমি খাই কি করে? কতবার করে ডাকলাম, সাড়া দিল না। আমার খুব কষ্ট হচ্ছে আপু। খাওয়া বন্ধ করে চিন্তিত চোখে তাকালো নৌমিতা। এখনো মানুষটা কিচ্ছু খায়নি। অদ্ভুত লাগলো। মেরেছে তো সে, আবার রাগও করবে সে। কোথায় আমি রাগ করব? এসে ভাঙাবে তা না করে সেই উল্টো রেগে আছে। ভেঙচি কাটলো নৌমিতা।
অমনি শুনতে পেল বাইকের শব্দ, দৌড়ে গেল বারান্দায়। সে যেতে যেতে কুষাণ গেট পার হয়ে গেছে। দীর্ঘশ্বাস ছাড়লেন মাহমুদা বেগম। সন্ধ্যায় সবাই কালকের মতো উপস্থিত হলো, হাতে 1 কাপ চা নিয়ে। প্রসঙ্গ এখনো নমিতার বিয়ে নিয়ে। সেসবে আজ আরই শুনছে না নমিতা। হাতে একটা উপন্যাসের বই, কানে ব্লুটুথ গুজে কথা বলছে সাফিনের সঙ্গে। প্রেমে পড়লে মানুষ কত কিনা নিয়ে কথা বলে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিষয় বাদ যায় না। এই তো এখন কথা বলছে মেয়েদের সাজগোজের প্রোডাক্ট নিয়ে। সাফিন একটু একটু পর খেপাচ্ছে। অল্প একটু আটা আর কত দাম, খাওয়ার আটাও এর চাইতে ভালো। বিয়েতে লাল লিপস্টিক পরবা, বিশ্বাস করো খেতে রাজ্য মনে হবে তোমাকে। বলে দাঁত কেলিয়ে হাসছে। রাগে ফুঁসছে নৌমিতা, শাসাচ্ছে বারবার, কিন্তু সাফিন নিজের মতো মজা করেই যাচ্ছে। শুনেও বলছে, কি বললে? আমি শুনতে পাইনি। তুমি বিয়েতে সুজি মাখতে চাও, আটা মাখতে চাও না? এমন উদ্ভট কথা বলে ইচ্ছে করেই রাগাচ্ছে বেচারিকে। প্রকৃতিতে নেমে এলো ভয়ালো আধার। সময়টা এখন রাত 1টা। পুরো বাড়ি নিস্তব্ধ। সাধারণত গ্রামে এখনো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। বাজারগুলোতেও ভিড় কমতে থাকে। বাড়িতে ঢুকে বাইকটা এক সাইডে রাখলো কুষাণ। নমিতা সজাগই ছিল। বিয়ে নিয়ে প্রচুর এক্সাইটেড তো, তাই ঘুম সহজে চোখের পাতায় ধরা দিচ্ছে না। বাইকের আওয়াজ পেয়ে লাফ দিয়ে উঠল। সকালের রাগটা এখনো কমেনি, তাই দ্রুত উঠে পড়ল। এখন গিয়ে জ্বালা বেশে মাফ চাইবে তার কাছে। যেন যেন ভাবা সেই কাজ। ছুটল কুষাণের ঘরের দিকে। দৌড় ভিড়ানোর ছিল কুষাণ। নমিতা নুপুরের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল দৌড়টা। এতবার করে ডাকলো, খুলল না সে। অপমানিত হলো নমিতা। ভাতের প্লেট নিয়ে এলেন মাহমুদা বেগম, কিন্তু কিছুতেই দরজা খুলল না কুষাণ। শুধু ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, আমার খিদে নেই, খেয়ে এসেছি, বিরক্ত করো না, ঘুমাতে দাও। কেউই বুঝলো না কুষাণের আসল মনোভাব। তার অনুভূতি, তার আচার আচরণের আমূল পরিবর্তনের সঠিক কারণটাও কেউ খুঁজে পেল না। কেবল অবাক হয়ে শুনল তার নিষ্ঠুর কথাগুলো। রাগ করলো বেয়াদবির জন্য। বসন্ত প্রায় শেষের দিকে। প্রায় বসন্তটা বিদায় নিচ্ছে কুষাণের থেকে। রক্তিম চোখ দুটো অনিদ্রায় ক্লান্ত। পুরুষ মানুষ হয়েও গাল ভেজা তার। এই যেন মরণ যন্ত্রণা। অনাবৃত শরীর সিগারেটের বিষাক্ত গন্ধে মোহিত। এখনো হাতে জ্বলন্ত সিগারেট। উচ্ছিষ্ট পড়েছে ফ্লোরে। যেহেতু গ্রাম, তাই টাইলস করা নেই। পরনে কেবল ট্রাউজার। জানালার ধারে গিয়ে গায়ে এলিয়ে প্রহর গুনছে। কখন ভোরের আলো ফুটবে, কখন আধারকে দূর ঠেলে আলোকিত হবে পৃথিবী, কবে পুলকিত হবে বক্ষ কুঠুরি। সকাল সকাল পুরো বাড়িতে তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। ত্রস্ত পায়ে ছোটাছুটি করছে কাজের মেয়ে মালা। আমোদ ফুর্তিতে মাতোয়ারা আজ তরফদার বাড়ি, কারণ আজ নৌমিতাকে দেখতে আসবে ওনারা। ঘর বাড়ি ঝাড় দেওয়ার কোমর গুজে নেমেছে 2 জন সৈনিক, নৌমিতা আর কাইফা। সেই সঙ্গে নিলয়ও আছে, সে বাদ যাবে কেন? হাত লাগাচ্ছে টুকটাক। পুরো কাজটা তো ওদের পেছনের পৌঁছানোর আগে সম্পন্ন করতে হবে, তাই বসে নেই কেউই। বাজারের ব্যাগ হাতে নাজিম তরফদার ব্যস্ত পায়ে বেরোচ্ছেন বাজার করতে। সকলের মুখে হাসি যেন সরছেই না। সেগুলো দেখছে নিষ্প্রাণ চোখ দুটো। দরজায় দাঁড়িয়ে রয়েছে কুষাণ, মুখে যেন কুলু পেটেছে শক্ত করে। একদিনেই কেমন বোবা হয়ে গেছে ছেলেটা। সবই চোখে পড়ছে মাহমুদা বেগমের। সময় করে একবার ছেলের সঙ্গে কথা বলতে হবে ভেবে আবারও ঢুকে গেলেন রান্নাঘরে। কুষাণকে দেখা মাত্র নাজিম তরফদার হাঁক ছাড়লেন। মন যেতে না চাইলেও টেনে হেঁচড়ে নিয়ে গেল নিজের দেহটাকে। পৌঁছালো তার কাকার জন্য। জোরপূর্বক হাসলো কয়েক সেকেন্ডের জন্য। কেউ যেন বুঝতে না পারে, তাই সকালবেলায় গোসল করে নিজেকে পরিপাটি করে নিয়েছে। বেঁচে থাকলে যে অভিনয় করতে হয় তার বাস্তব প্রমাণ কুষাণ। কলিজা ফেটে 4 খণ্ড হয়ে গেলেও ওপর থেকে বোঝার উপায় নেই অন্তরের। বাগবিতণ্ডায় পুড়ে কয়লা হচ্ছে প্রতিনিয়ত। নাজিম তরফদার বললেন। মুরব্বীদের মতো করে হাত দুটো পেছনে বেঁধে যাচ্ছে নাজিম তরফদার। কুষাণ ঠায় দাঁড়িয়ে, স্তম্ভিত পা দুটি কৌতুক স্বরে বিদ্রুপ করছে তাকে। তোর ব্যক্তিগত বসন্তকে অন্যের বসন্ত রানী বানাতে নিজেই বাজার করবি? তুই আদৌ সত্যিকারের পুরুষ? ভালোবাসা কেবল বীর পুরুষদের জন্য, তোর মতো ভীতু কাপুরুষদের জন্য নয়। হৃদয় আর মস্তিষ্কের বিদ্রুপ সহ্য করতে না পেরে মাথা চেপে চোখ বুজে দাঁড়িয়ে রইল কুষাণ। চাপ প্রয়োগের ফলে হাতের ফোলা ফোলা রগগুলো আরো ভাসমান হলো।
সদর দরজা পেরিয়ে পেছন ফিরে কুষাণকে না পেয়ে বিরক্তি নিয়ে আবারও পিছু হাঁটলেন নাজিম তরফদার। কুষাণের অমন অবস্থা দেখে গলা ছেড়ে ডাকলেন। তৎক্ষণাৎ হাত দুটি নত করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে এগোতে এগোতে বলল, কিছু হয়নি কাকা, চলো যাওয়া যাক। তাল মিলিয়ে হাঁটা শুরু করলো চাচা ভাইস্তা। পুরো ঘটনাটা সবার দৃষ্টি এড়ালেও নৌমিতার চোখ থেকে লুকাতে পারেনি। হিসাব মিলছে না কোনোভাবেই। শুষ্ক ঢোকিলে আশেপাশে তাকালো, তার পানি খাওয়া প্রয়োজন। অল্প পরিশ্রমেই ঘেমে ক্লান্ত কায়া। বিকাল 4টে। সেই কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছেছে সময়। অতিথিরা অপেক্ষা করছে নৌমিতার সুন্দর মুখশ্রীটি দেখার জন্য। অনেক দূর থেকে এসেছে বিদায় সবাই, ক্লান্তও বটে। শাফিন চুপচাপ বসে আছে, সঙ্গে তার মা বাবা আর ভাবি এসেছে। শাফিনের ছোট বোন শাইলা আসেনি, কারণ এতটা পর জার্নি করতে পারবে না সে। কয়দিন পর তো এমনিতেই আসতে হবে, তাই এখন আর কষ্ট করে আসেনি সে। শাফিনের ভাবি আখি বারবার এদিক সেদিক তাকাচ্ছে, জোহরি চোখে দেখছে বাড়ির পরিবেশ। তাদের সামনে নাস্তা হিসেবে পরিবেশন করা হয়েছে বেশ কয়েক রকমের ফল, 2 রকমের পিঠা, নুডলস, সেমাই, মিষ্টান্ন, শরবত, চিকেন বল, চা আর স্ন্যাক্স। অবশেষে নমিতাকে নিয়ে আসা হলো। গোলাপি রঙের জামদানি শাড়িতে আবৃত সপ্তাদশী, হালকা কৃত্রিম সাজসজ্জায় সজ্জিত নৌমিতা। মায়াবী মুখটা সকলের নজর কাড়ল। শাবিন বারবার তাকাচ্ছে, মাঝে মাঝে হাসছেও। নৌমিতা যে মাথা নিচু করে বসেছে সে আর তোলেনি। নৌমিতার শাশুড়ি কিছু প্রশ্ন করলো, তখন শুধু মাথা উঠিয়ে তার উত্তর দিল। সকলেরই নৌমিতাকে দেখে পছন্দ হয়েছে, তা আকারে ইঙ্গিতে বোঝাই যাচ্ছে। এদিকে জীবনে প্রথম এমন পরিস্থিতির শিকার হয়ে দিম দিম করছে নৌমিতার বুক। প্রিয় মানুষকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার আনন্দে একদিকে যেমন আকাশ ছোঁয়া খুশির জোয়ারে ভাসছে, তেমনি অস্বস্তিও লাগছে এভাবে সবার সামনে বসে থাকতে। ড্রয়িং রুমে উপস্থিত সকলে শুধু কুষাণের দেখা নাই। নিলয়কে পাঠিয়েছে কুষাণকে আনতে। কিছু সময়ের মধ্যে কুষাণের সাথে হাজির হলো নিলয়। শুভ্র আর কালো প্যান্ট আজ তাকে কিছুটা আলাদা লাগছে, গম্ভীর কিন্তু স্বাভাবিক। নৌমিতা আর চোখে দেখলো একবার। হানিফ তরফদার পরিচয় করিয়ে দিল না। এই যে আমার ছেলে কুষাণ তরফদার, মাস্টার শেষের পথে, আল্লাহ চাইতো এবারই কমপ্লিট করবে। জোরপূর্বক হাসলো কুষাণ। কুষাণ বিনিময় করলো যেহেতু নতুন আত্মীয়, না চাইতেও পাশাপাশি বসলো কুষাণ আর শাফিন। কথার ফাঁকে একবার শাফিনের দিকে চোখ পড়লো নৌমিতার। পাশাপাশি দুজনকে দেখে নৌমিতা একটা জিনিস লক্ষ্য করলো, কুষাণের তুলনায় শাফিন কিছুটা বড় হবে। যেহেতু ব্যবসা করে পাশাপাশি টিউশনিও করায়, সেই ক্ষেত্রে বয়স বেশি থাকাটা নৌমিতা তেমন আহামরি গুরুত্ব দিল না। তার ভাবনার মাঝে হঠাৎ শোনালো শাফিনের মা বলছে, এবার যাও মা। মানে তাকে এখন এখান থেকে যেতে বলছে। কি নিয়ে আলোচনা হচ্ছিল ভাবনায় পড়ে তা শুনতে পায়নি। হাফ ছেড়ে বাঁচল সে। আসার সময় নমিতার শাশুড়ি কিছু টাকাও গুঁজে দিলেন হাতে। ঝটপট ঘরে এসে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এতক্ষণে মনে হচ্ছে বুক ভরে শ্বাস নিতে পারছি। মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে নিল কাইফা। চুল ছেড়ে একা একা বসে বোকা বোকা চাহনিতে জিজ্ঞাসা করলো, কেন আপু, কি হয়েছে ওইখানে? কি আবার বলবে, যা হবার তাই হয়েছে। মানে বুঝিনি আপু। নমিতা মাথা থেকে শাড়ির আঁচল সরিয়ে গা ঝেড়ে বলল, এখানে বোঝার কি আছে রে পাগলি, তুই না সারা জীবন হাবাগবা হয়ে থাকলি। কাইফা জোরে জোরে মাথা ঝাঁকালো, সে যেন সে মাত্র শ্রবণ হওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে বুঝে নিয়েছে। নমিতা হাত থেকে টাকাগুলো গুনল। কাইফারে এখানে 5। এতটুকু বলতেই থামতে হলো তাকে। টাকাটা ধপ করে নামিয়ে ফেললো, কারণ দরজায় শাফিনের ভাবি দাঁড়িয়ে আছে। শাড়ি পরে এসেছেন উনি। নমিতা আঁচল ঠিক করে হাসলেন, দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। কুষাণ শান্তভাবে বসে আছে। সামনে আলোচনা হাসি ঠাট্টা চলছে বেশ। আকস্মিক পাশ থেকে শুনতে পাই, হাই ব্রু, কেমন আছো? শুরুতেই তুমি বলে সম্বোধন ভালো লাগেনি কুষাণের, যদিও এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই মুহূর্তে এদের পরিবারটাকে প্রচণ্ড রকম বিরক্ত লাগছে। কিন্তু ও যে মানবিকতায় বলতে একটা শব্দ আছে, তারই খাতিরে কথা বলতে হলো। তবে তার মুখাবয়ব ছিল যথেষ্ট বিমূঢ়। জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? যেহেতু সম্পর্কে তুমি আমার বড় হও, নাম ধরেই ডাকতে পারো, সমস্যা নেই। আগে হন, তারপর না হয় সম্বোধন নিয়ে ভাববো।
কুষাণ নিরুত্তেজিতভাবে জবাব দিল। চমকালো সাফিন, কিছুটা অপমানিত হলো বোধ হয়। স্বর পাল্টালো এক পলকেই। আপনার কথা নমিতার মুখে প্রায় প্রায় শুনি। তা কি শুনেন? তেমন কিছু নয়, মাঝে মাঝে আপনাদের প্রশংসা করে। ওই যে সেই দিন রাতে আপনাদের বুটটা চুরি করছিলেন, সেটাও কিন্তু আমি জানি। একদিন আমাকেও রাখবেন আপনাদের দুষ্টু কাজগুলোতে।